হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের জন্য এক্সপ্লেন করতে যাচ্ছি দুর্দান্ত একটি অ্যাকশন মুভি, অপারেশন ফরচুন। এই অ্যাকশন মুভিটিতে দেখা যায় ইউক্রেনের কিছু অপরাধী আধুনিক এআই অস্ত্র চুরি করে ফেলে, আর সেই বিপজ্জনক অস্ত্র উদ্ধার করার দায়িত্ব দেওয়া হয় স্পেশাল এজেন্ট নাথানকে। একদল দক্ষ গুপ্তচর এবং হ্যাকারদের নিয়ে নাথান শুরু করে একটি ভয়ঙ্কর মিশন, যা তাদের নিয়ে যায় মাদ্রিদ থেকে তুরস্ক পর্যন্ত। তাদের একমাত্র লক্ষ্য এই মারাত্মক অস্ত্র যেন ভুল মানুষের হাতে না পড়ে। মুভি শুরুতেই দেখা যায় ইউক্রেনে অভেসা শহরে একদল সন্ত্রাসী অস্ত্র বহনকারী একটি কনভয়ে হামলা চালায়। তারা বিজ্ঞানীদের নির্মমভাবে হত্যা করে এবং আধুনিক এআই অস্ত্র চুরি করে নিয়ে যায়। এর ঠিক 2 দিন পর আমরা পরিচিত হই স্পেশাল এজেন্ট নাথানের সঙ্গে। তাকে জরুরি ভিত্তিতে সরকারের অফিসে ডাকা হয়। সেইখানে নাইথন নামের এক উচ্চপদস্থ কর্মকর্তা নাথানকে নির্দেশ দেয় চুরি হওয়া এআই অস্ত্র যে কোনো মূল্যে উদ্ধার করতে হবে। প্রথমে নাথান এই মিশনে রাজি হতে চায় না, কিন্তু নাইথন তাকে বোঝায় যে এই অস্ত্র যদি ভুল মানুষের হাতে পড়ে তাহলে পুরো বিশ্ব মারাত্মক বিপদের মুখে পড়বে। শেষ পর্যন্ত নাথান রাজি হয়ে যায়। এরপর নাথান এই মিশনের নেতৃত্বে দেওয়ার জন্য পাঠায় এক সুপার স্পাই অরসনকে। তবে অরসন প্রথমে রাজি হয় না, কারণ সে খুব বেশি পারিশ্রমিক দাবি করে। সে আরো বেশি সুযোগ সুবিধাও চায়। তখন নাইথন নাথানকে পরামর্শ দেয় জনকে ভাড়া করার জন্য। নাথান জানায় জন বর্তমানে তার প্রতিদ্বন্দ্বী মাইকের হয়ে কাজ করছে, কিন্তু অন্য কোনো উপায় না থাকায় শেষ পর্যন্ত জনকে দলে নেওয়ার সিদ্ধান্ত নেয় তারা। শেষ পর্যন্ত মাইক আর নাথান আফ্রিকায় যায় অরসনের সাথে দেখা করতে। তখন অরসন আহত অবস্থায় সেরে উঠেছিল। নাথান তাকে পুরো মিশনের উদ্দেশ্য বোঝায়, কিন্তু অরসন প্রথমে স্পষ্টভাবে না করে দেয়, কারণ সে তখনও পুরোপুরি সুস্থ নয়। কিন্তু নাথান যখন তাকে জানায় যে পারিশ্রমিক অনেক বেশি এবং এই মিশনটি পুরো বিশ্বের নিরাপত্তার সঙ্গে জড়িত, তখন অরসন রাজি হয়ে যায়। এরপর তারা সবাই একসঙ্গে উড়ে যায় স্পেনের মাদ্রিদে মিশন শুরু করার জন্য। মাদ্রিদে পৌঁছানোর পর তাদের সঙ্গে দেখা করে আরো 2 জন, সারা এবং জে জে ডেভিস। জে জে ডেভিস একজন এক্সপার্ট স্নাইপার আর সারা একজন দুর্দান্ত হ্যাকার। অরসনকে সাহায্য করার জন্য তাদের মোটা অঙ্কের টাকা দেওয়া হয়। এরপর তারা এয়ারপোর্টে এক ডেলিভারি ম্যান ডোনাল্ডের কাছ থেকে একটি গুরুত্বপূর্ণ হার্ডওয়্যার চুরি করার পরিকল্পনা করে। সারা এয়ারপোর্টের সব ক্যামেরা হ্যাক করে ফেলে এবং মাইক্রোফোনের মাধ্যমে টিমটিকে নির্দেশনা দিতে থাকে। অন্যদিকে অরসন ও জে জে ডেভিস, জেন এবং মার্শা খুব কাছ থেকে ডোনাল্ডের প্রতিটি নড়াচড়া নজর রাখে। একেবারে পেশাদার কায়দায় তারা ডোনাল্ডকে একটি নিরিবিলি জায়গায় ফাঁদে ফেলে। কিন্তু ঠিক তখনই সমস্যা শুরু হয়, কারণ তারা বুঝতে পারে শুধু তারাই নয়, আরো কিছু টিম একই হার্ডওয়্যারের পেছনে লেগে আছে। হঠাৎ করে অজানা হামলাকারীরা নীরবে জেন ও মাশাকে অচল করে দেয়। পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে। তখন সারাও বুঝতে পারে যে অন্য কিছু হ্যাকারও ক্যামেরা সিস্টেমে ঢুকে পড়েছে এবং সবকিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। সব কথা শোনার পর অরসন বুঝে যায় এর পেছনে আছে জন, যে কিনা মাইকের সহকর্মী। এরপর সারা তার কম্পিউটার সিস্টেম হ্যাক করে ফেললে অরসনকে সতর্ক করে দেয় যে তার পিছন থেকে 2 জন হামলা করতে আসছে। অরসন দ্রুত 2 জনকে অচল করে দেয় এবং এরপর ডোনাল্ডকে গ্রেফতার করতে যায়। কিন্তু ঠিক তখনই সেখানে পৌঁছে যায় মাইকেল লোকজন। 2 পক্ষের মধ্যে মারাত্মক সংঘর্ষ শুরু হয়। কোনো মতে সেই লড়াই জিতে গেলে নাথান সবাইকে গাড়িতে করে সেখান থেকে বের করে আনে। এই সময় চারদিক থেকে গাড়ির ধাওয়া চলতে থাকে। চাপ আর ভয়ের মধ্যে ডোনাল্ড হঠাৎ করে হার্ট অ্যাটাক করে ফেলে। ডোনাল্ড আরো বলে যে হার্ড ড্রাইভের ভেতরে ডেটা যে কিনবে সে এখনো ডোনাল্ডের আসল চেহারা দেখেনি, তাই সে নাথানকে অনুরোধ করে ডোনাল্ড সেজে মাদ্রিদে ডাচেস হোটেলে গিয়ে ক্রেতার সঙ্গে দেখা করতে। আর এই কথা বলার পরই ডোনাল্ড মারা যায়। এদিকে মাইকের গ্যাং বাইরে থেকে গাড়ির দরজা খুলতে চেষ্টা করছে। খুব দ্রুত সারা হার্ড ড্রাইভের সব ডেটা কপি করে নেয়, কিন্তু ঠিক সেই মুহূর্তে মাইক গাড়ি থেকে আসল হার্ড ড্রাইভটা নিয়ে পালিয়ে যায়। তখন সারা মাইক্রোফোনের মাধ্যমে সবাইকে আশ্বস্ত করে বলে হার্ড ড্রাইভটা পাসওয়ার্ড ছাড়া একেবারেই অকেজো। নাথান বুঝে যায় এখন একমাত্র উপায় হলো ডোনাল্ড সেজে ক্রেতার সঙ্গে দেখা করা, তাহলেই বোঝা যাবে আসল ক্রেতা কে। হিডেন ক্যামেরার ফুটেজ দেখে সারা জানতে পারে সেখানে উপস্থিত একজন হলো ব্যান হ্যারিস, যে কিনা কুখ্যাত অস্ত্র ব্যবসায়ী ও মাফিয়া বস গ্রেস। এই কথা শুনে অরসন কিছুটা হতাশ হয়ে পড়ে। সে মনে করে সিমন্সকে ধরা প্রায় অসম্ভব, কারণ সে খুবই চালাক
এবং বিশ্বের সবচেয়ে বড় অস্ত্র ব্যবসায়ীদের একজন। কিন্তু সারা লক্ষ্য করে যে সিমেন্স একজন সেলিব্রিটি ড্যানি ফ্রান্সিসকো এবং এতিম শিশুদের খুবই পছন্দ করে। তখন সারা একটি প্ল্যান মাথায় আনে। এরপর তারা সবাই দ্রুত আমেরিকায় ফিরে যায় ড্যানি ফ্রান্সিসকোর কাছে। সেখানে গিয়ে তারা নিজেদের ড্যানির নতুন এজেন্ট হিসাবে পরিচয় দেয়। সুযোগ বুঝে অরসন একা ড্যানির সঙ্গে কথা বলে। অরসন ড্যানিকে অনুরোধ করে যেন সে সিমেন্সের ফ্রান্সের চ্যারিটি ইভেন্টে যাওয়ার ব্যবস্থা করে দেয়। ড্যানি প্রথমে সরাসরি না করে দেয়, কিন্তু অরসন তখন ড্যানিকে দেখায় একটি ভিডিও যেখানে ড্যানির ভাবির সঙ্গে অবৈধ সম্পর্কের প্রমাণ আছে। নিজের সুনাম নষ্ট করার ভয়ে ড্যানি আর কিছু বলতে পারে না এবং বাধ্য হয়ে তাদের কথায় মেনে নেয়। ড্যানি শেষ পর্যন্ত অরসনের পথ অনুসরণ করার সিদ্ধান্ত নেয়। তারা সঙ্গে সঙ্গে রওনা হয়ে যায়। অরসন আর সারা ড্যানিকে বলে সে যেন সিমেন্সকে ব্যস্ত রাখে, আর এই সুযোগে তারা কুবুজ শিপে তথ্য খুঁজবে। সিমেন্স ড্যানিকে দেখতে পেয়ে তার কাছে এসে কথা বলতে শুরু করে। এইদিকে খবর শোনার আগেই অরসন আর সারা এয়ারপোর্টে মাইকের লোকজনকে দেখে ফেলে। সারা একটি রুমে ঢুকে মাইক্রোফোন সেট আপ করে, আর অরসন মাইকের লোকদের অনুসরণ করে একে একে হারিয়ে দেয়। সারা তার অভিনব দক্ষতা দিয়ে বেন হ্যারিসকে বোকা বানায় যাতে অরসনের হাতে কিছুটা সময় আসে। এরপর সারা দ্রুত বিদায় নেয় এবং অরসন যখন মাইকেল লোকদের সমুদ্রে ছুঁড়ে ফেরে তখন সে ডেকে গিয়ে ড্যানির সঙ্গে দেখা করে। সিমেন্স ড্যানি আর সারাকে তার তুরস্কের ভিলায় আমন্ত্রণ জানায় নিজের বিলাসবহুল জীবন আর সম্পদ দেখানোর জন্য। এরপর সিমেন্সের ব্যবসায়িক পার্টনাররা ড্যানির সঙ্গে ছবি তুলতে চায়। এই সময় সিমেন্স চুপি চুপি সারাকে বলে সে যেন তার উপপত্নী হয়, বদলে সে তাকে বিপুল সম্পদ দেবে। অরসন সবাইকে সেখান থেকে চলে যেতে বলে। নাথান আর শেবি গোপনে সিমেন্সের এই ব্যবসায়িক পার্টনারের কথা শুনছিল। সকালে কারা এআই অস্ত্র কিনবে তা নিয়ে আলোচনা করছিল, আর এআই অস্ত্রটির দাম প্রায় $10 বিলিয়ন। শেষ পর্যন্ত অরসন ক্রেতার তথ্য চুরি করতে সিমেন্সের পার্টনারের বাড়িতে ঢোকে। সেদিন রাতে অরসন আর সারা অজ্ঞানকারী গ্যাস ব্যবহার করে বাড়িতে প্রবেশ করে এবং সিসিটিভি হ্যাক করে ফেলে। অরসন ঘরের এয়ার ড্রাগ দিয়ে গ্যাস ছড়িয়ে দেয়। সবাই অজ্ঞান হয়ে গেলে সে বেডরুমে ঢুকে সেলফ খুলে সারার নির্দেশে ল্যাপটপে সব ডাটা কপি করে নেয়। সবকিছু ডাকাতির মতো দেখানোর জন্য অরসন তাদের টাকার গয়নাগুলোও নিয়ে নেয়। বের হওয়ার সময় দুজন গার্ড অজ্ঞান না থাকায় তাদের দেখে ফেলে। অরসন ভয় পাওয়ার ভান করে তাদেরকে বোকা বানায়। এরপর কৌশলে তাদের ফাঁদে ফেলে খুব সহজেই পরাস্ত করে। গত রাতে কপি করা ডেটা ভালো করে খুঁজেও তারা সিমেন্সের কোনো সেলের তথ্য খুঁজে পায় না। ঠিক তখনই তারা সিমেন্স আর কাসিমের কথা শুনতে পায়। কাসিম সিমেন্সকে জিজ্ঞাসা করে তাদের সহকর্মী আলেকজান্ডার কি গত রাতে কোনো অচেনা লোকের হাতে লুটের শিকার হয়েছে কিনা। পরবর্তীতে জানা যায় হামলাকারী একাই ছিল এবং খুব সহজেই অ্যালেক্সদের দুইজন রক্ষীকে পরাস্ত করেছে। যেহেতু হামলাকারীর পরিচয় অজানা, তাই অরসন পুরো বিষয়টি খুব ঠান্ডা মাথায় নেয়। এদিকে সারা এখনো ডেটা হ্যাক করছিল এবং সে কাসিমের অবস্থা ও পরিচয় বের করে ফেলে। জানা যায় কাসিম একজন তুর্কি সরকারি কর্মকর্তা। তারা আরো জানতে পারে সিমেন্স আর কাসিম 3 দিনের মধ্যে গোপনে দেখা করতে যাচ্ছে। নাথান সারা আর ড্যানিকে নির্দেশ দেয় তারা যেন সিমেন্সের তুরস্কের ভিলায় আমন্ত্রণ গ্রহণ করে। ওরা আসলে কি করতে চায় সেটা জানার জন্য। তুরস্কে পৌঁছালে সিমেন্স আর তার দেহরক্ষীরা সারা আর ড্যানিকে স্বাগত জানায়। সিমেন্স ড্যানিকে তার আন্টির গাড়ির বিশাল কালেকশন দেখায়, কোনো গাড়ি তার পছন্দ হয়েছে কিনা। ড্যানি একটি গাড়ি পছন্দ হলে সিমেন্স সেটা তাকে উপহার দেয়। তারপরই তারা সেই গাড়ি নিয়ে ড্রাইভে বেরিয়ে পড়ে। বিলায় একা থাকা সারা দ্রুত সিমেন্সের কম্পিউটারে হাত দেয়। সে উপরে সিসিটিভি সিস্টেম হ্যাক করে নেয়, যেটা সিমেন্সের অ্যাসিস্ট্যান্ট অ্যামেলিয়া মনিটর করছিল। এরপর সারা অরসন আর জেজের সঙ্গে যোগ দেয়, যারা কাসিমকে ট্র্যাক করছিল। অরসন অবাক হয়ে দেখে মাইকো কাসিমের উপর নজর রাখছে। সিসিটিভি হ্যাক করার পর সারা সিমেন্সের কম্পিউটার ঘেটে দেখতে শুরু করে। এদিকে অরসন নিঃশব্দে বেন হ্যারিসকে অনুসরণ করে। কিছুক্ষণের মধ্যেই সারা গুরুত্বপূর্ণ তথ্য বের করে নাথানকে জানায় সিমেন্স আসলে ছবির শুরুতেই শুধু একটি AK-47 কিনেছিল। এই কথা শুনে নাথান হতাশ হয়ে পড়ে, কারণ সিমেন্স সেই এআই অস্ত্রের ক্রেতা নয় যাকে তারা এতদিন খুঁজছিল। নাথান অরসনকে ফিরে আসতে বলে, কারণ তাদের ধারণা ছিল তারা ভুল লোককে সন্দেহ করছে। কিন্তু অরসন নিশ্চিত ছিল সিমেন্স এই ঘটনার সঙ্গেই জড়িত। তাই সে নাথানের কথা না শুনে গোপনে বেন হ্যারিসকে অনুসরণ করতেই থাকে। হ্যারিস সঙ্গে সঙ্গে সিমেন্সকে সব জানিয়ে দেয়। একই সময় যে অরসনকে জানায় বেন হ্যারিস ইতিমধ্যেই সব বুঝে গেছে। যখন হ্যারিস সিমেন্সের কাছে অতিরিক্ত নিরাপত্তা চাই, তখনই যে অরসনকে অ্যাকশনে নামার নির্দেশ দেয়। অরসন মুহূর্তের মধ্যেই হ্যারিসের দেহরক্ষীর উপর হামলা চালায়।
পালাতে হ্যারিস একটি মোটরসাইকেল চুরি করে পালিয়ে যায়। যে শর্টকাটের সাহায্যে অর্সনকে তাকে তাড়া করতে সাহায্য করে, কিন্তু দুর্ভাগ্যবশত হ্যারিস একটি বিল্ডিং এ উঠে অর্সনকে ধোকা দিতে সক্ষম হয়। অর্সন সিঁড়ি বেয়ে তাকে ধাওয়া করে নিচে নামে। ঠিক তখনই অন্য একজনকে দেখে হ্যারিস নতুন একটি কৌশল নেয়। সে সেখানে ছবি তোলার জন্য সাহায্য চাইছে এমন একটা ভান করে। এরপর চুপি চুপি নিজের ফোনটি সেই লোকটির পকেটে ঢুকিয়ে দেয়। লোকেশন একদম ঠিক থাকলেও উপরে উঠে অর্সন ভ্যান হ্যারিসকে খুঁজে পায় না। অর্সন নিচের দিকে তাকিয়ে ভাবতে থাকে কোথায় গেল সে। হঠাৎ করে ভ্যান হ্যারিস অর্সনকে ধাক্কা দিতে আসে, কিন্তু অপ্রস্তুত অবস্থায় থাকলেও অর্সন রিফ্লেক্স তাকে বাঁচিয়ে দেয়। এরপর যে দ্রুত ভ্যান হ্যারিসের দেহ তুলে নিয়ে সেখান থেকে সরে পড়ে। এদিকে হেডকোয়ার্টারে নাইটন সিমেন্সের কম্পিউটার থেকে সারা যে ডাটা বের করেছিল তা নিশ্চিত করে। তারা জানতে পারে একটি হার্ড ড্রাইভের লেনদেনই এআই অস্ত্র চালু করতে পারে, যা সরাসরি পারমাণবিক হামলা শুরু করার সক্ষমতা রাখে। কিন্তু আসল অপরাধী কে তা এখনো অজানা। হার্ড ড্রাইভের ক্রেতা কখনোই ভ্যান হ্যারিসকে সামনে থেকে দেখেনি, তারা শুধু ফোনেই কথা বলতো। শেষ পর্যন্ত পৃথিবী ধ্বংসকারী এই অপরাধীদের থামাতে অর্সন ভ্যান হ্যারিসের ছদ্মবেশ নেওয়ার সিদ্ধান্ত নেয়। সিমেন্সকে ফোন করার সময় যেন তার কণ্ঠ ভ্যান হ্যারিসের মতো শোনায়, এই জন্য অর্সন সারার সাহায্য চায়। এরপর অর্সন সরাসরি হার্ড ড্রাইভের ক্রেতার সঙ্গে দেখা করার জন্য রওনা দেয়। সারা ফোনের মাধ্যমে অর্সনের কণ্ঠস্বর ভ্যান হ্যারিসের মতো বদলে দেয়, যাতে কেউ সন্দেহ না করে এবং তাদের লেনদেনের জায়গায় নিয়ে যাওয়া হয়। সিমেন্স জানতো না যে ভ্যান হ্যারিস ইতিমধ্যেই মারা গেছে, তাই সে একদম স্বাভাবিকভাবেই আচরণ করে। এইদিকে যে তাদের পিছু নিচ্ছিল আর অর্সনকে বাঁচাতে সঙ্গে সঙ্গে স্নাইপও করে। এই ডিলের ক্রেতা ছিল সেগেই হার্ড ড্রাইভ ভর্তি সুটকেস খুলে অর্সনকে 15টি পাসকোড দিতে বলে। সারার সাহায্যে অর্সন সিমেন্সকে ফোন করে কোডগুলো জেনে তাকে ধোকা দেয়। তবে সিমেন্সের গার্ডরা বুঝতে পারে কেউ তাদের কথা শুনছে। এরপর তারা 15টি সিমেন্স কোড এন্টার করে এবং $10 বিলিয়ন লেনদেন সফল হয়। হঠাৎ করে দূর থেকে অ্যালেক্সের একজন লোক দেখে ফেলে যে কয়েক রাত আগে অর্সন অ্যালেক্সের বাড়িতে চুরি করেছিল এবং শুরু হয় ভয়ঙ্কর গুলির লড়াই। এদিকে সারা আর ড্যানি লেনদেন বাতিল করে পালিয়ে যায়। অন্যদিকে অর্সনের কাছে ফিরে আসার সময় একটি হেলিকপ্টার তাকে ধাওয়া করতে থাকে। শেষ পর্যন্ত মাইকের লোকেরা তাকে ঘিরে ফেলে। মাইক এবং তার দল নির্মমভাবে সেজেইকে হত্যা করে এবং এআই অস্ত্রগুলো চুরি করে নিয়ে যায়। মাইক যখন তার লোকদের অর্সনকে মেরে ফেলার নির্দেশ দেয়, ঠিক তখনই যে আবারও অর্সনকে বাঁচায়। এইদিকে সিমেন্স বুঝতে পারে সারাই আসলে হ্যাকার, তাই সে তার দেহরক্ষীদের সারা ও ড্যানির খোঁজ বের করার নির্দেশ দেয়। সারা সিমেন্সের গার্ডদের গাড়িতে গুলি চালায়, কিন্তু গুলি শেষ হয়ে যাওয়ায় তাদের পায়ে হেঁটে অর্সনের কাছে যেতে হয়। টানেলের ভিতর সারাকে দেখার পর যে দ্রুত পৌঁছে যায় এবং শত্রুদের দিকে মিসাইল ছোড়ে। কৃতপক্ষের কাছ থেকে জানতে পারে যে মাইক কোনো সরকারের হয়ে কাজ করে না। নাথান বুঝতে পারে মাইক ভয়ঙ্কর কিছু পরিকল্পনা করছে। শেষ পর্যন্ত অর্সন সিদ্ধান্ত নেয় সিমেন্সের অপরাধের প্রমাণ ব্যবহার করে তাকে সহযোগিতায় বাধ্য করবে। অর্সন সবাইকে নিয়ে সিমেন্সের ঘাঁটিতে যায় এবং কিভাবে সিমেন্স তাদের এআই অস্ত্র উদ্ধার করতে সাহায্য করতে পারে তা নিয়ে আলোচনা শুরু করে। শুরুতে সিমেন্স রাজি না হলেও ডেনের কথায় শেষ পর্যন্ত সে সাহায্য করতে সম্মত হয়। সিমেন্স সেই রাতে মাইকের এআই অস্ত্রের ক্রেতাদের পরিচয় ফাঁস করে দেয়। এইদিকে সারা গার্ডদের যোগাযোগ ব্যবস্থা নষ্ট করে দেয় আর অর্সন যে ও সারা একটি ড্রোন ব্যবহার করে তাদের অচল করে ফেলে। একটি ঘরের ভেতর মাইক এআই অস্ত্র বিক্রি করছিল। সিমেন্সের ব্যবসায়িক অংশীদাররাই এই অস্ত্র কিনছিল, যাতে তারা শেষ অনুষ্ঠানে বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থা ধ্বংস করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। অর্সনও যে গোপনে মাইকেল লোকদের একে একে হত্যা করতে থাকে, যাতে পরিস্থিতি দ্রুত তাদের নিয়ন্ত্রণে আসে। এইদিকে সিমেন্স তাদের দৃষ্টি অন্যদিকে সরিয়ে রাখে। অর্সন গাড়ি চালাতেই শত্রুদের হত্যা করতে থাকে। গার্ডদের শেষ করার পর অর্সন ভবনের ভেতরে ঢুকেই মাইকের বাকি লোকদেরও হত্যা করে। সিমেন্সের বার্তা ঠিকমতো না বোঝার কারণে মাইকের একজন লোক একে অপরকে মেরে ফেলে। শেষ পর্যন্ত অর্সন সব বাধা পেরিয়ে লেনদেনের ঘরে প্রবেশ করে। ঘরে ঢুকে অর্সন অবাক হয়ে যায়, কারণ সেখানে সবাই আগেই মারা পড়েছিল। ঠিক তখনই এআই অস্ত্র হাতে নেওয়ার সময় পেছন থেকে মাইক অর্সনের উপর আক্রমণ করে। মার্শাল আর্টের অদক্ষ মাইক অন্ধের মতো লড়াই করলেও অর্সন তাকে পরাজিত করে। লড়াই জয়ের পর যে ও সারা এসে অর্সনকে নিয়ে যায়। মিশন সফল হওয়ার পর পরের দিন সকালে কাতারের দোহায় তারা নাথানের হাতে এআই অস্ত্রটি তুলে দেয়। নাথান বেশি পরিশ্রমিকের নতুন কাজের প্রস্তাব দিলে অর্সন তা প্রত্যাখ্যান করে, কারণ তারা সবাই মিলে ড্রাই আইল্যান্ডে গিয়ে একটু আরাম করতে চায়। আশা করি এই রোমাঞ্চকর যাত্রার মুভিটি তোমাদের কাছে বেশ ভালো লেগেছে। নাথান ও তার দলের গল্প প্রমাণ করে অসম্ভব মনে হলেও সাহস আর দৃঢ় সংকল্প থাকলে যে কোনো চ্যালেঞ্জই জয় করা যায়। আবারও দেখা হবে নতুন কোনো এক্সপ্লেন ভিডিওতে। আর তোমরা যদি এরকম নতুন এক্সপ্লেন ভিডিও পেতে চাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটির পাশেই থাকবে। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।
ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।